জায়গা পাওয়া খুব মুশকিল, কিন্তু তারপরেও নতুন নতুন ঘটনা ঘটে। বিশেষ করে গত ভোররাতে কুমিল্লায় যে ঘটনাটি ঘটেছে সেটি চরম নির্মম ঘটনা, মানে অমানবিক, নৃশংস। এই সূত্র ধরে আলোচনা শুরু করার জন্য আমি অনুরোধ করব ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে। ধন্যবাদ মামুন ভাই। আসলে একদল ঘুমন্ত মানুষ, তারা নির্দিষ্ট একটি গন্তব্যে পৌঁছাবেন এরকম একটি লক্ষ্য নিয়ে কিন্তু যাত্রাটা শুরু করেছিলেন, কিন্তু শেষ যাত্রা হবে এটি তাদের, সেটা নিশ্চয়ই তাদের মনের ধারে কাছেও ছিল না, কিন্তু সেটাই বাস্তবতা হয়ে দাঁড়ালো বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষিতে। এটি কোনোভাবেই আপনার যৌক্তিকভাবে একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে বিশ্লেষণ করার সুযোগ নেই। এবং সেই জন্যে আমি সম্প্রতি যে কথাটি বারবার বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে জিরো টলারেন্স। সন্ত্রাসের সঙ্গে আর কোনো কিছু যাবে না, এটা ছাড়া, এই আপ্তবাক্য ছাড়া। আপনার মাঝখানে কোনো স্পেস কিন্তু যে নেই সেটা খুব আকারাভাবে মার্কিন প্রশাসন সেই 9/11-এর পর স্পষ্ট করে দিয়েছে। আইদার ইউ আর উইথ মি অর ইউ আর এগেনস্ট মি, মাঝখানে কোনো স্পেস, নাথিং ইন বিটুইন, ব্যাস। এবং সেই যে বিশ্বব্যাপী ওয়ার এগেইনস্ট টেরর, এই অ্যালায়েন্সের আমরাও কিন্তু একজন গর্বিত সদস্য রাষ্ট্র হিসেবে, এবং আমরা আমাদের মতো করে যতটুকু পারা যায় লজিস্টিক এবং নৈতিক সমর্থন কিন্তু জুগিয়েছি এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি। উইদিন আমাদেরকে অবশ্যই এই যুদ্ধে জিততে হবে, এবং যেটা এখন চলছে এটা এক অর্থে কিন্তু লো ইন্টেন্সিটি ইনসার্জেন্সি, এবং এইটিকে একেবারে ক্ষমাহীনভাবে, আশ্রয় প্রশ্রয়হীনভাবে, নির্মোহভাবে আপনার বিনষ্ট করে দিতে হবে। এবং বিষয়টা যেন এমন না দাঁড়ায় যে এই পরিস্থিতি দেখে থমকে গিয়ে শাসক দল যদি এই আত্মঘাতী পথ বেছে নেয়, so-called dialogue-এর, discourse-এর, this is not the time. You'll have to win the war first and then আপনি যেটি বলছেন সেটি একদমই একটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে। আপনি বলছেন ওয়ার এগেইনস্ট টেরর এবং আপনি বলছেন লো ইন্টেন্সিটি ইনসার্জেন্সি। এখন এই জায়গাটার এটা এক ধরনের দৃশ্যপট আমরা দেখছি যেটি গতকাল রাতে, গত ভোর রাতে ঘটেছে, সেটি অবশ্যই এরকমের ঘটনা। কিন্তু আমরা যখনই এই বিষয়ের একটু অন্য প্রেক্ষাপট থেকে আলোচনা করি তখন এর মধ্যে এক ধরনের রাজনীতি আসে। কেন এই পরিস্থিতির উদ্ভব হলো সেই আলোচনায় আপনার কাছে যাব আমি। তার আগে একটু আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আমরা প্রত্যেকদিন শুনি যে ব্যবসা বাণিজ্যের প্রচুর ক্ষতি হচ্ছে, উৎপাদন হচ্ছে না, রপ্তানি হচ্ছে না। বিশেষ করে আপনি যে খাতের মানুষ, সে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এখান থেকে উত্তরণের ব্যাপারে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন, কি করছেন আসলে? ধন্যবাদ। উত্তরণের পথটা কিন্তু সবাই খুঁজছে। আমরা যাদের সাথে কথা বলি, যেই আমাদেরকে ফোন করে, প্রত্যেকে কিন্তু একই প্রশ্ন যে কবে এটা শেষ হবে, আপনারা কেউ কিছু করছেন না কেন, কে বলতে পারে? এই যে প্রশ্ন, এবং এই প্রশ্নগুলি উত্তর কিন্তু কারো কাছে জানা নাই। আজকে যে কথাটা বললেন যে পরিস্থিতি সৃষ্টিটা কিভাবে হয়েছে, পরিস্থিতির সৃষ্টিটা কারা করেছে, এটা কিন্তু ব্যবসায়ীরা করে নাই, এটা কিন্তু রাজনীতিবিদরা করেছে, এবং ওনাদের কারণেই কিন্তু আজকে এই পরিস্থিতি, এবং এটা উত্তরণের পথটাও কিন্তু ওনাদের কাছেই কিন্তু এটা জানা। এখন আমরা কেউই কিন্তু বলতে পারছি না যে আসলে এটা কবে নাগাদ থামবে, কবে নাগাদ এটা শেষ হবে। এবং তার মধ্যে যে জিনিসটা যুক্ত হয়েছে সেটা হলো এই সহিংসতাপূর্ণ এই পেট্রোল বোমা মারা। হ্যাঁ, কালকের বাস কেন, প্রতিদিন একটা করে যে মানুষ মারা যাচ্ছে, 5টা করে যে মানুষ মারা যাচ্ছে, প্রত্যেকটা কি নৃশংস না? মানে এটা কার কাছে অ্যাকসেপ্টেবল? এবং এটা যদি এই পট পরিবর্তন কিন্তু হতে হবে, কিন্তু এটা কিন্তু থামতে হবে। এবং এটা যদি না থামে, যেমন আজকে আমাকে একজন প্রশ্ন করতেছে যে আপনারা কেন এই প্রশ্নটা করেন না যে আজকে না হলে বিএনপি এটার সাথে জড়িত, এবং এটা যে চলছে আগামীতে হয়তো আওয়ামী লীগ বিরোধী দলে যাবে, হতে পারে, এবং তখনও তো ওনারও একই কাজ করবে। মানে এটা তো রাজনীতি হতে পারে না। এই ধরনের জিনিস তো ইট হ্যাজ টু স্টপ।
আর যদি সেটা নাই হয়, আবার এই প্রশ্নটা কিন্তু করছে, যদি সেটা আওয়ামী লীগ নাই করতে পারে, তাই আওয়ামী লীগও তো যখন বিএনপি আগেও যখন বিএনপি ইয়াতে ছিল, আওয়ামী লীগও কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটিয়েছিল এবং সেটারও কিন্তু বিচার হয় নাই। এবং আজকে বিচার না হওয়ার কারণে না, আমি আমার কলিগদের কথা বলছি, প্রশ্নগুলি তারা এইভাবে কিন্তু থ্রো করছে। আজকে এই জিনিসটা কিন্তু থামতেই হবে। এখন আপনি যখন ব্যবসা বাণিজ্য বলেন যে বাংলাদেশ গার্মেন্টস এর উপর নির্ভরশীল, অনেকে আমরা মনে করি, অফকোর্স বাংলাদেশ গার্মেন্টস এর উপর নির্ভরশীল এবং যত এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আছে সবগুলি কিন্তু বিদেশে উপর কিন্তু আমরা নির্ভরশীল, এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তির উপরই কিন্তু ডিপেন্ড করে যে আমাদের এক্সপোর্টটা কি পরিমাণ বাড়বে আর কি পরিমাণ কমবে। প্রত্যেকটা দেশে বাংলাদেশের এখন যে ভাবমূর্তি সেটা এমন জায়গায় চলে গেছে এবং এমন অবস্থায় যে কোনো কাস্টমার এখন এখানে ল্যান্ড করতে ভয় পাচ্ছে। আজকে যদি আমি দেখি ইউরোপের কথা বলি আর আমেরিকার কথা বলি, ওখানে কিন্তু ওই দেশ কিন্তু জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ ইজ নট সেফ কান্ট্রি, তার মানে ওরা ট্রাভেল করতে পারছে না। ওদের প্রত্যেকের অফিস বাংলাদেশে আছে, প্রত্যেকটা অফিস থেকে কিন্তু বলছে তুমি ট্রাভেল করো না, আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারছি না। মাল এক্সপোর্ট হচ্ছে এবং এটা কিন্তু সরকারের, আমি তো মনে করি সরকার এই জায়গাটা খুব সাকসেসফুলি চেষ্টা করছে, কিন্তু মাল এক্সপোর্ট করা আর মালটা টাইমলি আনা দুইটা কিন্তু এক জিনিস না। চিটাগং থেকে কিন্তু গুডস আসতে মানে ওইভাবে ফেব্রিক্স টেব্রিক্স বলেন আর অ্যাক্সেসরিজ বলেন কোন নামতেও পারছে না, আসতেও পারছে না। তাহলে এটা এই এক মাসে চিটাগং পোর্টে যে জটলা হয়ে গেছে, আরো যদি 15 দিন 3 সপ্তাহ চলে, তাহলে কিন্তু গার্মেন্টস সব এক্সপোর্ট করা, এয়ার ফ্রেট করা ছাড়া কিন্তু কোনো পথ থাকবে না। তার মানে আলটিমেটলি ইট ইজ বিকামিং এ আনসার্টেন একটা হয়ে যাচ্ছে কিন্তু শিপমেন্ট বলেন, বাংলাদেশকে ডেলিভারি বলেন। এবং অন দ্য আদার হ্যান্ড আজকে আমরা ফ্যাক্টরিতে যে লোকজন নিয়ে যাচ্ছি এগুলো তো রিস্কি হয়ে গেছে। বাসে নিয়ে যাচ্ছি আমরা, আজকে গাড়িতে আমাদের অফিসাররা যাচ্ছে, একটা বাসের মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরির একটা বাসে যদি একটা বোম পড়ে, থিঙ্ক অ্যাবাউট দিস সেক্টর ইটসেলফ। এবং সবকিছুর মূলে যদি স্বস্তি না থাকে, যদি সেফটি সিকিউরিটি যদি না থাকে সমাজের মধ্যে, এটা যদি বিরাজ না করা যায়, তাহলে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি কিন্তু সার্ভাইভ করবে না। আজকে লোকাল ইন্ডাস্ট্রির কথা বলেন না, আজকে লোকাল ইন্ডাস্ট্রিও কিন্তু সাকসেসফুল হতে পারতেছে না। কারণ কেমনে সাকসেসফুল হবে? কোনো আমরা তো এই সমস্যাটা দেখছি, কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আপনি দেখছেন কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। রাস্তাটা কিন্তু সেই প্রসঙ্গে আমরা যাব, তার আগে একটু অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর কাছ থেকে শুনে আসতে চাই যে আপনি রাজনীতিবিদ, আপনি সরকারের সংসদের সদস্য, আপনি মন্ত্রী ছিলেন, আপনি সারা জীবন রাজনীতি করেছেন, আপনার কাছে এটিকে কি ধরনের রাজনীতি মনে হয়? ধন্যবাদ। এটা তো রাজনীতি না, সহিংসতা। সহিংসতা হলো একটা দণ্ডনীয় গুরুতর ফৌজদারি অপরাধ। রাজনীতি হলো জনগণের কল্যাণের জন্য, দেশের সার্বিক উন্নয়নের জন্য একটা প্রক্রিয়া বা একটা পন্থা। তো আপনি দেখবেন যে 5ই জানুয়ারি 2014 সন থেকে আজকে 29 দিনের মতো যে সন্ত্রাস, 2015 যে সন্ত্রাস, যে আপনার পেট্রোল বোমার দ্বারা নিরীহ সাধারণ মানুষকে খুন করা হচ্ছে, আমাদের সারা দেশ অবরোধ চলছে আজকে 29 দিন ব্যাপী, আনহার্ড অফ, পৃথিবীর কোথাও এরকম হয় না কখনো। তো এইটা করতেছে যে কারণটা কি, কারা করছে, এটা আমাদের জানতে হবে। কারণটা হলো 20 দলের বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন 20 দল এই অবরোধ আহ্বান করেছে। কেন আহ্বান করেছে? তাদের প্রশ্ন হলো 5ই জানুয়ারি 2014 সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, এটা একতরফা হয়েছিল, 153 জন এমপি বিনা ভোটে হয়েছে, একতরফা হয়েছে, এবং এই নির্বাচনটা তারা বলতে চাচ্ছে সুষ্ঠু বা আইনানুগ হয় নাই। এইটা হলো মূল রুট কজ হলো 5th জানুয়ারি ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন। তো এখন এইটা উত্তর আগে জানতে হবে যে whether it was at all a lawful election, constitutionally valid election, genuine election or not, এটা সংবিধান সম্মত, আইনসম্মত, বিধিসম্মত নির্বাচন কিনা, সেটা হলো মূল কারণ। সেটার উত্তর হলো আমাদের সংবিধান আছে, একটা সরকার 5 বছরের জন্য নির্বাচিত হবে, সংবিধান 72-এর 3 অনুচ্ছেদ। আর 5 বছর অতিবাহিত হওয়ার পরে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে যে দল পার্লামেন্টে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা সরকার গঠন করবে। 5ই জানুয়ারি নির্বাচন সরকার সময় অতিবাহিত হওয়ার পরে আপনার
নির্বাচন ছিল ইনএভিটেবল, অপরিহার্য সাংবিধানিকভাবে। না আব্দুল মতিন খসরু, আমরা এটা জানি, এটি কোনো আলোচনা কাজ হবে না, এটা না শুনলে কোনো আলোচনা, ওইসব আলোচনা, দিস ইজ দ্য রুট কজ। আমাকে একটু বলতে দেন, এইটা যদি না শুনেন তো বাকি ওইসব আলোচনা, কিন্তু এটা তো আমরা জানি, আমরা তো নির্বাচন, আপনি জানলে হবে না তো, আপনি জানেন, দেশবাসী জানতে হবে, হোল কান্ট্রি ইজ হিয়ারিং আস। আমি একটা মিনিট দেন, লেট মি ক্লিয়ার, আমি অন্য কোনো কথা আমি যেতে চান। দিস ইজ দ্য রুট কজ। যে কোনো সমস্যায় আপনি যে মূল কারণ চিহ্নিত না করতে পারেন, তার সমাধান আপনি পাবেন না। 5ই জানুয়ারি নির্বাচনের পরে আমাদের নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব সংবিধান 119(1) খ অনুযায়ী নির্বাচন পরিচালনা করা। খালেদা জিয়া সহ সব রাজনৈতিক দলের ইলেকশন নির্বাচন অংশগ্রহণ করে তাদের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। আমি যদি নির্বাচন অংশগ্রহণ না করে আমাকে কেউ দূর করাতে পারবে না। বেগম খালেদা জিয়ার বিএনপি 20 দলকে কেউ বাধা দেয় নাই ইলেকশনে পার্টিসিপেট করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটা ওনার দায়িত্ব ছিল না যে আসেন আমরা আলোচনা করি, তোমার কি ওনার বাসায় দাওয়াত করলেন ডিনারে, যে আসেন আমরা আলোচনা করে একটা টেবিল সেটেল করি কিভাবে সুষ্ঠু নির্বাচন হয়। উনি আসলেন না, আলটিমেটাম দিলেন, নির্বাচন হলো। 40% ভোট ইলেকশন কমিশনের অনুযায়ী পড়েছে বা না পড়েছে। এখন নির্বাচন হওয়ার পরে এটা সংবিধান সম্মত ইলেকশন। যদি 5 জানুয়ারি নির্বাচন না হতো কি হতো, এটা পরিষ্কার মানুষকে জানতে হবে। তাহলে এটা অনির্বাচিত সরকার হতো। অনির্বাচিত সরকার মানেই অসাংবিধানিক সরকার, এটা রাষ্ট্রদ্বৈতার সামিল। সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে। যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ না করতো, আওয়ামী লীগ বা বিএনপির নির্বাচন অংশগ্রহণ করা না করা তাদের এখতিয়ার, না করলে দেশ কিন্তু আটকে থাকতো না। যারা নির্বাচন অংশগ্রহণ করতো তাদের মধ্যে যারা মেজরিটি হতো তারাই সরকার গঠন করতো। এটা সাংবিধানিক অঙ্ক। আপনি নির্বাচন অংশগ্রহণ করলেন না, বললেন এই সরকার অবৈধ, এই পার্লামেন্ট অবৈধ। আপনি এই যে সন্ত্রাসটা করতেছে, আপনার তো রুটে যেতে হবে। এই সন্ত্রাস করতেছে এককভাবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন 20 দল, বিশেষ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব। কি করতেছে, আমি ওই দিন স্পিকারকে নিয়ে আপনার বার্ন ইউনিটে গিয়েছিলাম। আপনি চোখে না দেখে বিশ্বাস করবেন না, একটা মানুষকে চিনা যায় না। আমি জিজ্ঞেস করলাম কে কি করেন, একজন বলে আমি ট্যাক্সি ড্রাইভার, একজন বলে আমি রিক্সা ড্রাইভার, একজন ক্ষুদ্র দোকানদার, একজন ট্রাক ড্রাইভার। তার কেউ আওয়ামী লীগ বিএনপি জামাত করে না, জাতীয় পার্টি করে না। দিন মজুর, হতদরিদ্র, তারা চেনা যান। একটা ভদ্রলোকের ছেলে আসছে, আমি আমার বাবার কাছে যাবো, বাবার ট্রাক ড্রাইভার, তো বাবার কাছে নিয়ে গেছে, আমার বাবার কাছে নিয়ে যাও, এই তো তোমার আব্বা, না আমার আব্বা না। এটা মানে চেহারা জলছে, চোখ মুখ আর কিছু চেনা যায় না আর কি। এই মর্মন্তুদ অমানবিক ঘটনা বেগম খালেদা জিয়া 20 দল বিএনপি করছে। এটা বাস্তব 2 যেমন 4 হয়। আপনি যদি যেটা বলতেছেন, আগে তো রুট কজ জানতে হবে। এখন whether this election, this government was validly constituted or not, এইটাকে জানতে হবে। তাহলে অন্য কিছু আলোচনা করে লাভ হবে না তো। এখন আপনি ট্রেন মিস করেছেন। আপনি কি বলেছেন, বেগম খালেদা জিয়া এই সরকার, বেগম খালেদা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কোন নির্বাচন অংশগ্রহণ করবো না, এই নির্বাচন কমিশন। 2 দিন পর আপনি স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ করলেন। জনাব আব্দুল মতিন, আপনি যে কথাটি বললেন এটি মানে দীর্ঘদিন ধরেই এই আলোচনাটি হয়ে আসছে যে আমরা জানি 5 জানুয়ারি নির্বাচন অবধারিত ছিল, কিন্তু তখন এরকম একটি কথাও ছিল একই সঙ্গে যে 5 জানুয়ারি নির্বাচনটা ভালো হয় নাই। এটি সত্যি, আপনি নিজেও এটা স্বীকার করেছেন বা করবেন যে দেশের 153টি নির্বাচনী এলাকায় কোনো ভোটই হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। আপনি 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনের সঙ্গে যদি এটিকে তুলনা করেন, তাহলে এটি খুবই নিম্নমানের একটি নির্বাচন। সেরকম একটি জায়গা থেকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যাওয়ার, অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাওয়ার একটা পথ বাংলাদেশের দরকার। এখন যে জায়গায় আছি সে জায়গায় গণতন্ত্রের জন্য শুভ নয়। এটা একটা বড় বিষয়। আমার উত্তরটা শোনেন। জি, সেটাই হচ্ছে প্রশ্ন। আমার উত্তরটা শোনেন। না, আপনার 2013 সালে চলন্ত যাত্রী বোঝাই ট্রেন, বাস, টেম্পু তার আগুন জ্বালিয়ে দিত, বোমা মারত। কি অসহনীয় ঘটনা। আপনার 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পরে ওই সন্ত্রাসটা বন্ধ হলো, তারাই করছিল এটা। এখন নির্বাচন হওয়ার পরে তারা ভাবছে নির্বাচন হবে না, অকার্যকর রাষ্ট্র হয়ে যাবে। 1 বছর চললো। 2015 5ই জানুয়ারিতে এসে তারা গণতন্ত্র হত্যা দিবস পালন করতে চাইল। এটা কি গণতন্ত্র হত্যা দিবস হয়? আপনি যেটা বলতে চেয়েছেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে স্বার্থে নির্বাচন হয়েছে, এটা অর্থ এই না যে আমরা তো আওয়ামী লীগ রাজনীতি যারা করি, আমরা কিন্তু রামকৃষ্ণ মিশ্র আশ্রম বা তবলিগ জামাত করি না, আমরা রাজনীতি করি। আমরা সংবিধান সম্মত নির্বাচন আছে, আমি বলবো যে আপনি আসেন, আপনি এসে বসেন ম্যাডাম, আবার নির্বাচন হয়। জনগণ সারা দেশের 16 কোটি মানুষ নির্বাচনকে অংশগ্রহণ করেছে, সারা পৃথিবী অংশগ্রহণ করেছে। ইউ ম্যাডাম খালেদা যে আপনি করছেন না, আমার কি হলো তাতে? ইউ হ্যাভ কমিটেড এ গ্রেট ব্লান্ডার। তাকে যারা অ্যাডভাইস দেয় তারা তো ম্যাডামের সামনে গেল, ম্যাডাম এই নির্বাচন করতে হবে না, আবার আপনি প্রাইম মিনিস্টার হয়ে যাবেন। আমি এখানে একটা কথা মানে অ্যাড করতে চাই। মানে আমি কিন্তু নর্মাল সিটিজেন, আমার একটা দায়িত্ব মানে এক্সপেকটেশন ফ্রম দ্য
গভর্নমেন্ট যে আমি এটা কিন্তু সরকার, বর্তমান আওয়ামী লীগ সরকার গঠন করেছে এবং ইলেকশনও হয়েছে, সবই হয়েছে। তাহলে আপনি যখন এই জিনিসটা অ্যাকসেপ্ট করতেছেন, আমিও যখন এটা অ্যাকসেপ্ট করতেছি, তাহলে আজকে আমার জান মাল নিরাপত্তার দায়িত্ব দেওয়ার দায়িত্বটা কার? সরকারের। আজকে একটা লোক যে মারা যাচ্ছে, তা আপনি বলেন যে এটা আমার রেসপন্সিবিলিটি, আমি আপনাদেরকে এনশিওর করব। আর আজকে যদি সেটা আপনারা না বলতে পারেন, তাহলে আমি মনে করি তাহলে আপনাদের বলা উচিত যে 2013 সালের 14 সালে যে ইলেকশনটা হয়েছে, সেই ইলেকশনে আপনারা যে কথাটা বলে আসছেন মানে সরকারের তরফ থেকে, যে আপনারা তখন কিন্তু বলেছেন কনস্টিটিউশনের রক্ষার্থে এইটা ইলেকশন করা হলো এবং আমরা আগামীতে একটা ইলেকশন করব। এবং সেই ইলেকশনটা আপনারা আদৌ করবেন কি করবেন না আমরা জানি না, এবং সেটা আমাদেরও ব্যাপার না, কারণ আমরা রাজনীতি করি না। আমাদের যে জিনিসটা ব্যাপার নর্মাল জনগণের, সেটা হলো যে আপনারা কি করবেন আপনারা করেন, কিন্তু আপনারা আমাদেরকে নিয়ে এইভাবে রাস্তার মধ্যে আপনারা আমাদেরকে জ্বালাবেন, পুরাবেন, হ্যাঁ, ইকোনমি ধ্বংস করবেন, এই রেসপন্সিবিলিটি যে আপনাদের, এটা আপনারা বলেন, তাহলে অন্তত আমরা জানতে পারি যে এর পরের ডিসিশনটা কি হবে এবং কিভাবে উপায় বাইর করবেন আপনারা। আপনার প্রশ্নের এই প্রসঙ্গে আমরা আসবো, তার আগে একটু বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন 24 ঘন্টা, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম সহিংসতার রাজনীতি এই প্রসঙ্গে। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি শুরুতে বলেছিলেন ওয়ার এগেইনস্ট টেররের কথা, বলেছিলেন লো ইন্টেন্সিটি ইনসার্জেন্সি, এক ধরনের সন্ত্রাসবাদের কথা, কিন্তু এর সঙ্গে এক ধরনের রাজনীতি জড়িত, অর্থাৎ একটি রাজনৈতিক প্রেক্ষাপটে এই সন্ত্রাসের উদ্ভব ঘটেছে। তবে মজার ব্যাপার হচ্ছে, যারা এই আন্দোলন আহ্বান করেছেন তারাও বলছেন যে আমরা এটির সঙ্গে জড়িত না, এটি সরকার নিজেদের লোক দিয়ে করাচ্ছে বিএনপির দুর্নাম করার জন্য, আর সরকার বলছে যে এটি বিএনপি করছে। বা একটু আগে যেমন আব্দুল মতিন খসরু বললেন বেগম খালেদা জিয়া নিজে এটার জন্য দায়ী। আপনার অভিজ্ঞতা কি বলে এই রকম সিচুয়েশনে কারা এগুলি করে, কেন করে? মামুন, দেখুন, আমরা আসলে একটা ঘেরটোপের মধ্যে ফেলে যদি বিষয়টাকে দেখি, ভিউটা হবে মায়োপিক। এখানে নানান রকমের ডাইভার্স এলিমেন্ট কিন্তু আছে অ্যাট লার্জ। তার মধ্যে একটি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল হিজবুত তাহরির। তারা দীর্ঘদিন ধরে 60 সমুদ্র 13 নদীর ওপার থেকে গাইডেড হয়ে কাজ করছে। জেএমবির এবং অন্যান্য যে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী ডান ধারার রাজনৈতিক দলগুলো আছে, ধর্মাশ্রয়ী, এদের মধ্যে গুণগত পার্থক্য আছে। ফর দ্য ফার্স্ট টাইম একটা দল, তারা আপার স্ট্রাটা অফ দ্য সোসাইটিকে কিন্তু টার্গেট পিপল হিসেবে, অভিষ্ট লক্ষ্য গোষ্ঠী হিসেবে ধরেছে, এবং আমাদের নতুন প্রজন্মকে, যাদের অনেকেই ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত, এবং আরেকটা তাদের স্টেক হোল্ডার হচ্ছে আমাদের পিপল ইন ইউনিফর্ম। সেনাবাহিনীকে মাথায় রেখে তারা ইনডক্ট্রিনেশনের চেষ্টাটা করছে। আমাদের যেই প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তারা ঢুকে পড়বার চেষ্টা করেছে রিসোর্স পার্সন হিসেবে। তারপরে লং টার্ম পার্সপেক্টিভে বিষয়গুলো নিয়ে খুব সূক্ষ্মভাবে কাজ করবার চেষ্টা করেছে। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে ছেয়ে ফেলবার চেষ্টা করেছে। আপনার নিশ্চয়ই মনে আছে, একজন ব্লগারকে জবা করে হত্যা করেছিল আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটির 5টি নতুন প্রজন্মের ছেলে, এবং কোনো পরিষ্কার কিন্তু যুক্তিগ্রাহ্য কোনো আনসার কিন্তু পাওয়া যায়নি, যে মুরব্বীর নির্দেশে তারা এই কাজটি করে দিয়েছে। এই যে অ্যাবসলিউট লয়ালিটি, এই অন্ধ আনুগত্যের যে প্রবণতাটা, সেটাই কিন্তু এই ধরনের দলগুলো তাদের যে প্যাকেজ হিসেবে অন দ্য টেবল হাজির করে, এবং এটি করবার জন্য জাস্টিফিকেশন হিসেবে বিশ্বব্যাপী খিলাফত প্রতিষ্ঠার একটা জিগির তারা তুলেছে। এবং আমরা এ পর্যন্ত যে কয়জনকে দেখেছি বাংলাদেশে অন দ্য সারফেস ইমার্জ করতে, এরা আমাদের যে আলমা মাটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করেছেন, দেশের বাইরে পড়াশোনা করে এসছেন, এমনকি সিন্ডিকেট মেম্বার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মানে রীতিমতো রোমহর্ষক ঘটনা বা রিভিলেশন এগুলো। এরা কিন্তু এই পরিস্থিতির সুযোগটা নেয়ার চেষ্টা করছেন, এবং অন দ্য গ্রাউন্ড তারা কিন্তু হাইপার অ্যাক্টিভ। আর চিরায়তভাবে যাদেরকে আমরা টার্গেট হিসেবে দেখছি,
জামাত ইসলামী বাংলাদেশ, যারা অ্যালাই আমাদের 20 দলীয় জোটের এই যে মাঠের বিরোধী দলের সঙ্গে, তাদের ভূমিকাটি রয়ে গেছে। এবং আমরা বিষয়টা দৃশ্যমান দেখেছি 2013-তে নির্বাচন পূর্ব যে সহিংসতাগুলো ঘটেছে, সেখান থেকে যদি আমরা ক্লু খুঁজে বের করবার চেষ্টা করি তাহলে কিন্তু এক ধরনের চিত্র আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। এখন ধরুন নির্বাচন পূর্বকালে যে নাটকটি মঞ্চস্থ হয়েছিল তারই পরবর্তী দৃশ্যে কিন্তু আমরা এখন আছি। নির্বাচন পরবর্তী, অর্থাৎ 10ম সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার ফেজ চলছে। এবং এর পেছনে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে এই ধরনের বিষয়গুলো বা প্রপঞ্চগুলো স্টাডি করবার জন্য প্রচুর পরিমাণ টাকা অ্যালোকেট করা হয়েছে ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে, অর্থাৎ ভায়োলেন্স স্টাডির জন্য। প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব স্টেক আছে। এখন ধরুন যদি ভায়োলেন্স না হয় তাহলে ওই স্টাডির টাকা তো ফেরত দিয়ে দিতে হবে। মানে খুব সিনিক্যাল মনে হবে কথাগুলো, কিন্তু এই ধরনের বেশ কিছু সংগঠনের একাডেমিকও, ফলে আপনার তো একাডেমিক পার্সপেক্টিভটা থাকবেই, এবং এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ। এই প্রসঙ্গে আমি একটু আব্দুল মতিন খসরুর কাছে আসতে চাই। যেটি ডক্টর কলিমুল্লাহ বলার চেষ্টা করলেন, এটি নিঃসন্দেহে একটি গবেষণার বিষয়, কিন্তু সরকার যেহেতু রাজনীতিবিদরা চালান, আপনারা যারা রাজনীতিবিদ আপনারা সবকিছু আসলে রাজনীতির চোখে দেখেন, আপনারা কি এই একাডেমিক পার্সপেক্টিভগুলো বিবেচনায় নেন না? না, এগুলি তো ডক্টর কলিমুল্লাহ ইউনিভার্সিটি টিচার উনি, আমরা ইমিডিয়েট যেটা দেখতে পাচ্ছি সাদা চোখে, এটা হলো বেগম খালেদা জিয়ার ক্ষমতার লিপসা। একটা ভ্যালিডলি ইলেক্টেড গভর্নমেন্টের বিরুদ্ধে এই জাতীয় অবরোধ হরতাল হয়, এই যে পেট্রোল বোমার সংস্কৃতি আপনার 2014 সালের 5ই জানুয়ারি আগে ছিল, তার কি ন্যূনতম রিপেন্ডেন্স আছে? সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ডক্টর আব্দুল মতিন খসরু, সমস্যাটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া তো নিজে গিয়ে পেট্রোল বোমা মেরে আসছেন, তিনি একটা আন্দোলনের ডাক দিয়েছেন, এবং সেই সুযোগে আপনি কিন্তু একটা কথা প্রথম বলেছিলেন যে বিএনপি করাচ্ছে কিনা, আন্দোলন করছে বিএনপি, আমার পেট্রোল বোমা মারবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মারার কথা না, কথা হচ্ছে যে সবসময় যে কোনো একটা ভালনারেবল সিচুয়েশন হলে অনেক রকম সুযোগ সন্ধানী লোক থাকে। যখন একটা হরতাল এইরকম অবরোধ মারামারি হয়, আজকে মেইন যেটা আজকে খালেদা জিয়ার আন্দোলনের অংশ হলো পেট্রোল বোমা না, কিন্তু আপনারা যদি সকল প্রথম আমরা সিদ্ধান্তে যাই আলোচনা, ওইটা হলো বাই প্রোডাক্ট বা এটা সাইড একটা মেইন এই আন্দোলনটা পরিচালনা করছে, টাকা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, রিক্রুট করছে। আপনার একজন রিক্সা চালককে মারলে 5,000, একজন মানুষকে মারতে পারলে 10,000, আপনার গাড়ি ধ্বংস করতে পারলে 20,000, এইভাবে টাকা সিলেক্ট করা আছে। এটা কারা দিচ্ছে? এখন আজকে ধরা পড়ছে একজন বলছে যে আমাকে বলছে যে ছাত্রদল বড় পজিশন দেবে, আমাকে 20,000 টাকা দেবে, এইভাবে করা হচ্ছে। দিবে লোকের মতো পরিষ্কার, সবাই জানে, তারা তো অস্বীকার করছে না। এবং আজকে বেগম খালেদা জিকে একদিন দেখতে গিয়েছে, এদেরকে কোন মুখে যাবে? উনি তো করাচ্ছেন। আপনার আমাদের উপমহাদেশে মহাত্মা গান্ধী একবার আপনি জানেন অসহযোগ আন্দোলন ডাক দিয়েছিল 1935-এ, বিহারে একটা থানা ফাঁড়ি একটু জ্বালিয়ে দিয়েছিল, সাথে সাথে অ্যাবান্ডন করলো, আপনার প্রত্যাহার করলো, শুরু করছে না আমার এই কর্মী উপযুক্ত হয় নাই। বেগম জিয়া করাচ্ছেন, তার ন্যূনতম অনুশোচনা নাই। আমরা তার জন্য দরদি, আমরা খুব ব্যথিত যে ওনার ছেলে ককু সাহেব মারা গেছেন, আল্লাহ তারা ব্যস্ত নসিব করুক। কিন্তু ওনার মা হিসাবে ককুর জন্য যে দরদ, এরা তো ওনার সন্তান। আজকে যে 45 জন লোক মারা গেল, আপনি জাতীয় নেত্রী না, আপনার একটু দরদ হয় না? আপনি বার্ন ইউনিটে গেলে আপনি বুঝতে পারতেন, আপনি দেখেন টোটাল চেহারা বিগড়ে গেছে। আপনার ইনহেলিং সিস্টেম আছে না, শ্বাস প্রশ্বাস না, সেগুলো আমরা জানি, কিন্তু আমরা এই সমস্যাটার থেকে তো মুক্তি চাই। সেখানে বেগম জিয়া পারেন, উনি একটু সবর করতে হবে, উনি আন্দোলন করুক। পারভেজ বলছিলেন এখানে, মিস্টার পারভেজ, যে সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকদের নিরাপত্তা দেওয়া। এখন সরকার সেখানে নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না, এট দ্য সেম টাইম রাজনৈতিকভাবে সমস্যাটা সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না। রাজনৈতিকভাবে উদ্যোগ নিচ্ছে না তা ঠিক না, এটা দুর্বৃত্তপনা, এটা দুর্বৃত্তপনা। এখন আপনার সবাই বলে খালেদা, আজকে পার্লামেন্টে দেখলাম খালেদাকে গ্রেপ্তার করলে তো উনিও চাচ্ছেন গ্রেপ্তার হতে, শিল্পী হিরোইন, তাকে সে চাচ্ছে কি জানেন, তার 54 গ্রেপ্তার করার বিষয় না। আমি বলতে চাচ্ছি 45টা মার্ডার কেসে সে হবে মূল আসামি, প্রধান আসামি, ট্রাই করে সামনে ট্রায়াল করে হ্যাঙ্গিং দিয়ে দাও। শি ইজ রেসপন্সিবল ফর 45 মার্ডার্স। এখানে 54 অ্যারেস্ট করে আদত খালেদা যে নিজের চাচ্ছে অ্যারেস্ট হওয়ার জন্য, হিরোইন তারা বুঝতে ম্যাডাম আপনি এই 2 সপ্তাহের মধ্যে সরকার পড়ে যাবে। 13 তারিখ দিন বাধা দিচ্ছে, ওর যে অ্যাডভাইজার আছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যায়, সব অ্যাডভাইজার কিন্তু বসা, একটা দূরে আসছেন না ম্যাডাম, একটু আসেন, ওনার ম্যাডাম সিলেকশনকে ঘুমাচ্ছে, ঘুমাক। আপনি বলবেন না ভদ্রতা আছে না?
শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী, একটা প্রধানমন্ত্রী ব্যক্তির একটা প্রতিষ্ঠান। তারা মওদুদ আহমদের মতো লোক, জমিরুদ্দিন সরকার, তারা হাইলি এডুকেটেড পিপল, শরীর আমরা মনে করি ভদ্রলোক মানুষ, তারা আসবেন না? ওনারা আমাদের ম্যাডাম ঘুমাচ্ছে সিরাক্সিন খেয়ে, এটা হয়? আজকে যে 45টা লোক মারা গেল, আপনিও তাদের মায়ের মতো। আজকে দেখেন 15 লক্ষ ছাত্র পরীক্ষা দিচ্ছে এখানে। এরা তো শুধু আওয়ামী লীগ বিএনপি সন্তান না, এরা এখানে বিএনপি সন্তান আছে, এরা জাতির সন্তান। আজকে এর মধ্যে হরতাল দিয়ে দিলেন। খসরু ভাই, মানে জিনিসটা এখন কি হয়েছে দেখেন, আলটিমেটলি আমরা যত ঘুরা ফিরা যাই বলি, বাংলাদেশে সত্যিকারের অর্থে মানুষ কিন্তু এখনো এই দুইটা দলকেই কিন্তু কনফিডেন্সে নেয়। হ্যাঁ, যে যেখানে যাক, আওয়ামী লীগ এবং বিএনপি। এখন বর্তমান যে অবস্থা, সে অবস্থা কিন্তু আপনাদের দুজনের কাছেই, আমাদের সবারই কিন্তু একই আপিল, আপনাদের জনগণ না। এখন কি হচ্ছে দেখেন, আপনাদের দুজনের কারণে কি হচ্ছে, ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ কিন্তু ঢুকে যাচ্ছে, যেটা কলিমুদ্দিন বলার চেষ্টা করছে। একবার ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ ঢুকে গেলে, একবার যদি ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ ঢুকে যায়, কি হবে? আপনার বাংলাদেশ যদি পৃথিবীর মুখে এইভাবে পরিচিত হয়ে যায় যে এটা একটা আফগানিস্তান, আপনি কিন্তু এটা সহজে মুছতে পারবেন না। সেকেন্ড হলো our soil is quite different, আমাদের people শান্তিকামী। সেকেন্ড হলো এই যে ঘটনাটা যে ঘটতেছে, যে আজকে পেট্রোল বোমা, এই পেট্রোল বোমা দেখেন আগে 2013-তে হয়েছে হলো 4টা বা 5টা, আর এখন এভরি সিঙ্গেল ডে 7টা 8টা 10টা করে। তার মানে ব্যক্তিটা কিন্তু দিনকে দিন বাড়তে আছে, এটা বাড়াচ্ছে, এটা করাচ্ছে, এবং এটা আপনি কিন্তু স্টপ করতে হবে। হ্যাঁ, স্টপ করতে বিএনপি স্টপ যদি স্টপ, আমরা পারি, আমরা তো চাই, আমরা সরকারের কাছে কিন্তু তাকায় আছি, আমরা কিন্তু বিএনপি টিএমপি বুঝি না। মৃত্যুদণ্ড, উই ক্যান ডু ইট। আমরা আজকে পার্লামেন্টে বলছে সামারি ট্রায়াল করো, নতুন আইন করো, সামারি ট্রায়াল করো, যে হত্যার জন্য দায়ী হি শুড বি হ্যাংড। এমন একটা উপায় আপনারা কিন্তু রাজনীতি বুঝেন, বিএনপি রাজনীতি কতটুকু বুঝে আমরা জানি না, নিশ্চয় রাজনীতি বুঝে, বাট দে আর মেকিং লট অফ মিস্টেক। সে আমার প্রধানমন্ত্রী, ওই ইলেকশনের সময় প্রধানমন্ত্রী ইনভাইট করছে, ওনারা কিন্তু যায় নাই, এবং আমি তো মনে করি বিগ ব্লান্ডার। সেদিন আমার প্রধানমন্ত্রী গেল, ইটস এ প্রধানমন্ত্রী, ইটস ইনস্টিটিউশন, ইটস নট ব্যক্তি, ইটস নট ব্যক্তি, এবং এই জিনিসগুলি কিন্তু ওনারা করছে। এর অর্থ এই না আমার এখানে একটা ম্যাচিউরড রাজনীতি একটা দল রয়ে গেছে, সেটা আওয়ামী লীগ। ওনাদের কাছে কিন্তু আমাদের এক্সপেকটেশন, জনগণের এক্সপেকটেশন কিন্তু ডিফারেন্ট। এবং দেখেন আপনি গত একটা বছর জনগণ কিন্তু ঠান্ডা ছিল, সবাই কিন্তু কাজ করতেছে। এখনো এই যে হরতাল ডাকতেছে, এত কিছু ডাকতেছে, আমরা তো সবাই কিন্তু জানের রিস্ক, তারপরেও কিন্তু আমরা গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছি। তার মানে কি, জনগণের কনফিডেন্সটা কিন্তু গভর্নমেন্টের প্রতি এখনো রয়ে গেছে, সেই জিনিসটা কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেটাকে এখন পর্যন্ত সে রেসপেক্টটা কিন্তু দিতে পারে না, সে কনফিডেন্সটা দিতে পারে নাই। এখন কিন্তু সবকিছু রিস্কে। আজকে বাচ্চা স্কুলে যেতে পারতেছে না, আজকে আমরা অফিসে যাইতে ভয় পাচ্ছি, আজকে ঘরে থেকে বের হতে পারতেছে না, বাজারে কৃষকের জিনিস নিতে পারতেছে না। আমি তো একটা জিনিস সরকার, আমি আপনার কাছে যাব, আপনি আমাকে সেটা দিবেন। আমি তো একটা কথা বিনয়ের সাথে বলতে চাচ্ছি, এই যে 15 লক্ষ মেট্রিক পরীক্ষার্থী, এরা কি আওয়ামী লীগের সন্তান? এরা বিএনপির সন্তান আছে, এরা জাতির সন্তান। তা আপনি যদি এত দায়িত্ববান বিরোধী দল, আপনি 2বার প্রধানমন্ত্রী ছিলেন, আপনি এদের ভবিষ্যতের কথা চিন্তা করবেন না? এরা 15 লক্ষ ছাত্রর ভবিষ্যৎ না, বাংলাদেশের ভবিষ্যৎ, একটা প্রজন্মের ভবিষ্যৎ। বিশ্ব ইজতেমা ইসলামিক দল বলে দাবি করে, লক্ষ লক্ষ লোক, হজের পরে এত বড়, আমি গিয়েছিলাম, কত লক্ষ লোক সেখানে বিদেশ থেকে আসছে। উনি অবরোধ প্রত্যাহার করছেন না, কারণ উনি তো নিজে সিদ্ধান্ত নিতে পারে না। সে নাইস লেডি এবং রেসপেক্টেবল লেডি, ওনাকে ওরা যেন অ্যাডভাইস করে শুনে, ইয়েস, তো উনি নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না, ছিল না। ওনাকে বলছে যেন ম্যাডাম অবরোধ তোলা যাবে না। আরে তুমি করলা কি? এতগুলি লোক বিদেশ থেকে, আমি ওই দিন বাহরাইন গিয়েছিলাম, বলো উই আর গোয়িং টু ইউর কান্ট্রি। তারপর আমি ওই দিন মরক্কো গেলাম, সবাই বিশ্বাস তোমার সময় এক সৌদি আরব থেকে 10,000 লোক আসছে, অনলি ফ্রম সৌদি আরাবিয়া। আর টোটাল বলতে কত আসছে দেখেন, সারা পৃথিবীতে লোক আসছে। আপনি অবরোধ তুললেন না? অবরোধ তুললেন না? কেউ মানে তোমার অবরোধ? একটা একজন মুসলিম মারা গেছে ওখানে অগ্নিদগ্ধ হইয়া। আপনি যে কথা আমরা শুনলাম, আপনি আমাদেরকে এখন আশ্বস্ত করেন আমরা নিরাপদে থাকতে চাই, সেই পথটা আপনি কিন্তু সরকার, আপনি কিন্তু আমাকে আপনি ঠিক বলছেন, আমাদের দায়িত্ব আইনের শাসন, যেই করে মানুষ হত্যা করে, যারা করায়
যারা কমান্ড রেসপন্সিবিলিটি বলে, হুকুমের আসামি যারা, তাদেরকে ট্রাই করলে কালকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, করেন, দরকার সেটা করেন। দেশের মানুষকে তো নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। আপনি কিভাবে করবেন সেটা তো আপনাদের সিদ্ধান্ত। সংসদে তো আর আমরা কি আইন পাস করব না, আপনারা করবেন। সেটি কেন করছেন না? 1 মাস ধরে দেশে একটা অচল অবস্থা চলছে। আচ্ছা, আমরা আবারও কথা বলবো। আপনি পরীক্ষার প্রসঙ্গে বলেছেন, পরীক্ষা প্রসঙ্গে একটি কথা বলার আছে, এবং আরেকটি কথা বলেছেন আব্দুল মতিন খসরু, যে আমরা শান্তিকামী মানুষ, আমাদের মাটি ওরকম না। কিন্তু আমরা দেখছি তো যে আমাদের মাটি উত্তপ্ত হচ্ছে ধীরে ধীরে, আমাদের শান্তিকামী মানুষরা অশান্তি শিকার হচ্ছে। এবং এই যে পেট্রোল বোমা মারছে, এরা কি পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, ভারত থেকে এসে পেট্রোল বোমা মারছে? এরা তো বাংলাদেশেরই মানুষ, রিক্রুট করছে। এই যে কালকে আমার বুড়িচঙ্গে 14 গ্রামে, এর আগের দিন আমার বুড়িচঙ্গে কোটি টাকা দামের বাস যাত্রী বুঝাই পেট্রোল বোমা মেরে ধরে। যে মারছে, যারা মারছে হচ্ছে তো, যারা মারছে তারা কারা? 5 জানুয়ারি আগে তো আর করে নাই তো তারা। ওই তো এখন আজকে তারা মারছে, বিএনপি করাচ্ছে, আন্দোলন করছে বিএনপি, অন্য দল করবে না বিএনপি। আমার প্রশ্নটা কিন্তু সেইখানে না, বিএনপি হোক, জামাত হোক, এই পাপের দায়িত্ব তাদের। তারা বাংলাদেশের সন্তান তো, তার মানে বাংলাদেশ তো সেই দিকে যাচ্ছে, সেই ভয়াবহতার দিকে যাচ্ছে তো, যেখানে নিজের দেশের মানুষকে মারার জন্য, নিজের দেশের, আগে তো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা এসে গুলি করতো আমাদেরকে, এখন আমরাই গুলি করছি, আমরাই মারছি। দুর্বৃত্তরা, তারা বাংলাদেশের সন্তান, তারা আপনার আমার সন্তান নাকি? হ্যাঁ, তা বলতে পারেন, কিন্তু আর গরিব মানুষ, সেটাই তো সমস্যা। সেই কথাটাই কিন্তু ডক্টর কলিমুল্লাহ বলার চেষ্টা করছিলেন, যে এই মানে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। আপনারা যদি সবকিছুতে শুধু খালেদা জিয়া দেখেন তাহলে তো সমস্যা। খালেদা জিয়া অবশ্যই একটি কারণ, খালেদা জিয়া শুধু না, মানে এই ধরনের রাজনীতি, এই আন্দোলন। ডক্টর কলিমুল্লাহ সঠিক বলেছেন, এই সুযোগটা থার্ড গ্রুপ নেবেই, চেষ্টা তো করবেই তারা। কিন্তু মেইন প্রিন্সিপাল অ্যাক্টর হলো বেগম জিয়া। ওনার তো বিবেকবান মানুষ, উনি একটা জাতীয় নেত্রী, 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, উনি অনাদিকাল হতে পারে। আপনি দেখেন ভয়াবহ, আমাকে ওনার মতো বাংলাদেশের ওনার স্টপ বিজনেসম্যান, আমরা বলতে পারি গার্মেন্টস এর মার্কেটটা অন্য দেশ নেওয়ার জন্য তার হাজার হাজার কোটি টাকা বেগম খালেদা জিয়াকে দিচ্ছে। এটা লন্ডনে, আমি জানি না সত্য মিথ্যা, তার একটু আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে। কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায়, তাহলে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম তারা লাভবান হবে। তারা যে কয়েক হাজার কোটি, 10,000 কোটি টাকা দিয়ে দেয়। আমরা আবারও একটু বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপরে সে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা কথা বলবো রাজনীতির সহিংসতা নিয়ে। আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম সহিংসতার রাজনীতি প্রসঙ্গে। আমাদের দর্শকরা অনেকে অনেক ধরনের মতামত পাঠিয়েছেন ফেসবুকে, SMS এর মাধ্যমে। একজন স্বপ্ন নীল ইমন লিখেছেন, আবারও পেছালো এসএসসি পরীক্ষার তারিখ। যারা রাজনীতিবিদ তারা বুঝেন না শিক্ষার্থীদের এতে কতটা অসুবিধা হয়, কিন্তু ছাত্রছাত্রীরা কেন এই 2 নেত্রীর প্রতিহিংসার শিকার হবেন, কেন এই সহিংসতা, এর কি কোনো সমাধান নেই? আচ্ছা, যাই হোক, এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। ডক্টর কলিমুল্লাহ, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নিজে শিক্ষাবিদ হিসেবে আপনার কি মনে হয় যে একটু যদি আমরা দেখি, আজকে পত্রিকায় একটা রিপোর্ট আছে যে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে কোকো কয়েকদিন আগে মারা গেলেন, তার স্ত্রী মালয়েশিয়াতে থাকেন, তার 2 বাচ্চাকে নিয়ে চলে গেছেন গতকালকে মালয়েশিয়ায়, কারণ তার বাচ্চাদের ওখানে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় যোগ দেওয়ার জন্য তারা দ্রুত চলে গেছেন। কিন্তু এদিকে আমাদের বাচ্চাদের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগামীকালকে, কিন্তু আমরা দেখতে গত শুক্রবারে সেই পরীক্ষা আবার পিছিয়েছে। এই বাস্তবতায় আসলে কি হচ্ছে দেশে, মানে লেখাপড়ার কি হবে? মামুন, এই যে ঘটনাটি, এটি আসলে আমাদের রাজনীতি কোন পর্যায়ে পৌঁছে গেছে তার দেউলিয়াত্বের একটা পরিচয় কিন্তু এটা বহন করে। আমরা যে ঘোষিত নীতিটি বলবার চেষ্টা করছি, সর্বাত্মক অবরোধের, সর্বাত্মক হরতালের, সেটা কিন্তু নিজেরা আমরা ঘোষণাটা দিয়ে মান্য করছি না। এটা তার সবচাইতে বড় প্রমাণ। সদ্য বিধবা স্ত্রী তার 2 কন্যা নিয়ে স্বস্থানে ফিরে গেছেন, এটাতে কুপিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমরা যদি মনোযোগ দিয়ে দেখবার চেষ্টা করি, নিশ্চয়ই তারা পদব্রজে বিমানবন্দরে হাজির হননি এবং বাক্স প্যাট্রা নিয়ে। এখন ধরুন, যেখানে ভেকুলার মুভমেন্ট আপনি মানা করছেন, সবাইকে আহ্বান করছেন, নৈতিক তাগিদ প্রদান করছেন, নিজেরাই সেটা মানছেন না, হরতাল ছিল তো,
তাদের টাকা হরতাল। ডেফিনেটলি আমি সেই অর্থেই বলছি। গাড়ি নিয়ে গেলেন এখন এয়ারপোর্টে। ধরুন আহ্বান আমরা করে যেতে পারবো না। নিজেরাই যদি মান্য না করেন তাহলে এটা কি ধরনের এক্সাম্পল সেট করছেন? আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গল্পটির কথা মনে পড়ে যাচ্ছে যে একজন তার কাছে এসেছিল নালিশ নিয়ে যে তার বাচ্চাটি মিষ্টি খেতে পছন্দ করে, তিনি কিন্তু বলেছেন তুমি পরে আসো। 3 দিন পরে পরে আসো বা এসে 7 দিন পরে। তিনি নিজে সেটা থেকে বিরত থেকে তারপর সেই সারমনটা দিয়েছিলেন। তো সেই জন্য এই দৃষ্টান্ত থেকে আমাদের অনেক কিছু দেখবার, বুঝবার এবং শিখবার আছে। জনাব পারভেজ, শেষ বক্তব্য 1 মিনিট। না, ধন্যবাদ। আসলে রাজনীতিটা হওয়া উচিত, রাজনীতিবিদদের কাছে আমাদের চাওয়া হলো যে দেশের কল্যাণের জন্য কিন্তু ওনারা আমাদের থেকে ম্যান্ডেট নেন, এবং দেশের কল্যাণই যদি না হয়, উল্টা যদি দেশ ধ্বংসের দিকে যায়, উল্টা আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে যদি টানাটানি হয়, তাহলে তো আর সেই রাজনীতিটা, আমি জানি না এটাকে রাজনীতি বলে না অন্য কোনো কিছু বলে। এবং আমি বিশ্বাস রাখতে চাই আমার নেতাদের কাছে যে ওনারা রাজনীতিকে রাজনীতি হিসাবে কিন্তু মনে করেন দেশের কল্যাণের স্বার্থে। এখনকার দিনে পুরো পৃথিবী জোড়া কিন্তু রাজনীতি হয়ে গেছে ইকোনমি এক্সপানশন কিভাবে করা, ইকোনমিক গ্রোথটা কিভাবে আনা যায়। দেখেন বাংলাদেশ একটা ভালো জায়গা চলে আসছিল, এবং বাংলাদেশের 3টা পিলারের উপর, এগ্রিকালচার, ফরেন রেমিটেন্স এবং গার্মেন্টস সেক্টর, 3টার উপর কিন্তু বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এই ধরনের ধ্বংসাত্মক রাজনীতির কারণে কি হচ্ছে, আজকে আমার কিন্তু কৃষকও যেরকম এফেক্টেড হয়ে যাচ্ছে, আজকে ফরেন রেমিটেন্স, কারণ বাংলাদেশকে কিন্তু এখন বাইরের লোক মনে করবে এই দেশ তো বোধহয় আফগানিস্তান আর পাকিস্তান হয়ে যাচ্ছে, মানে আমার ফরেন রেমিটেন্সে কিন্তু এফেক্ট হবে। গার্মেন্টসে কিন্তু আমরা ইমিডিয়েটলি দেখতে পাচ্ছি কাস্টমার এখানে আসছে না, কাস্টমার অর্ডার অলরেডি ক্যান্সেল করা শুরু করে দিচ্ছে। আমাদের মার্চের অর্ডার ক্যান্সেল হচ্ছে, এপ্রিলে ক্যান্সেল হচ্ছে। আপনাকে শেষ করতে হবে। আমাদের অবস্থাটা হলো যে এই রাজনীতি আমরা চাই না। আমরা চাই আমার দেশের যে ভাবমূর্তি সবসময় জাগ্রত ছিল, সেই দেশের ইমেজ যাতে স্ট্রং হয়, দেশে যাতে মানুষ সেফটি সিকিউরিটি পায়, এবং এই জিনিসটাই যে অরিজিনালি বাঙালি যে জিনিস, যে বাঙালি, ধন্যবাদ আপনাকে। বাঙালিত্ব, হ্যাঁ, সেই ধরনের একটা এনভায়রনমেন্ট। আমি আপনাদের সবার সাথে একমত। এখন যে কর্মকাণ্ড বিরোধী দল করতেছে, এটা কোনো অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ড না, এটা নিতান্তই সহিংসতা, সন্ত্রাস, দুর্বৃত্তপনা। কিন্তু এটি বন্ধ করার ক্ষেত্রে কি হবে সেটি হচ্ছে প্রশ্ন। আইনের শাসন একমাত্র উত্তর। আইনের শাসন হলো নো অফেন্স শুড গো এভার আনপানিশড, however high he or she might be. আপনি যত বড়ই হন, আপনি আইনের ঊর্ধ্বে না। যে অপরাধ করবে তার শাস্তি পেতে হবে, সরকারি ব্যবস্থা করবে। আজকেও প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে, যারা অপরাধ করবে তাদের বিচার, দৃষ্টান্তমূলক বিচার হবে দেশের আইন অনুযায়ী। আপনারা যারা এই খুনটার জন্য দায়ী, যে পরিবারের মানুষটা খুন হলো, তার পরিবারটা বাঁচে কিভাবে? তার এই যে কাল ওই মানি ইউনিটে শুনে আসলাম, বলে স্যার আমার এতগুলি ছেলে, আমার লেখাপড়া, আমার মায়ের চিকিৎসা কি হবে, এটা তাদের চিন্তা নাই। এখন এইটা যারা করেছেন তাদের বিচার কোর্টে আদালত হবে, জনগণ করবে, আল্লাহর দরবারও হবে। নো অফেন্স ক্যান গো আনপানিশড। আল্লাহ হাকামুল হাকিমিন, সূক্ষ্ম ন্যায় বিচারক। আমি অপরাধ করলো বিচার হবে, সময় হবো, বেগম খালেদা জিয়া করলো হবে। তাদের অভিশাপ কি বলে জানেন? মানি ইউনিটের রুগীরা কি বলছে জানেন? স্যার আর বাঁচতে চাই না, একটা মরে যাওয়া ভালো ছিল। কারণ শ্বাস নিঃশ্বাস যে নিচ্ছে, ইনহেলিং সিস্টেম, এইটা পুড়ে গেছে, রগগুলো, শিরাগুলো, কি বলে এটাকে, ইনহেলিং যে জিনিসটা, অসুন্দর যন্ত্রণা। এই অভিশাপ পড়বে না? আমি করলে আমার উপরে পড়বে, খালেদা জিয়া করলে খালেদা জিয়ার উপরে পড়বে। এইটার 2টা উত্তর। একটা হলো আমরা অবশ্যই বিচার করবো, ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোর্ট, ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে, এবং জনগণও বিচার করবে। জনগণ দেখতে তো, কারণ কি কারণে আপনি এটা করছেন? রাজনীতি করেন। আওয়ামী লীগ মিটিং করতে হলে ওখানে বসে থাকেন। আব্দুল মতিন খসরু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সময় এখানেই শেষ হচ্ছে। আমাদের সঙ্গে থাকার জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখা হবে আবারও আগামীকাল। শুভরাত্রি।